প্রেমগাথা পর্ব সংখ্যা ৬৫। লিখেছেন রিক্তা ইসলাম মায়া। সঙ্গে আমি আছি মাহি। শশীর পিছনে ঘুরে সন্ধিয়া গলায় হৃদকে বলল, তুমি তো ফ্রেশ হবে, তাহলে মায়া কেন থাকবে এখানে? শশীকে এত জেরা করতে দেখে হৃদ রেগে যায়। তার মোটেও পছন্দ নয় কাউকে কৈফিয়ত দেওয়াতে। শশীর কথায় চিবিয়ে চিবিয়ে হৃদ বলল, আমি বলছি তাই থাকবে, তোর সমস্যা? কিন্তু শশীকে কথা পেঁচাতে দেখে মায়া নিজেই চলে যেতে চেয়ে বলে, আমি চলে যাচ্ছি আপু, তুমি থাকো। প্রথমে শশী, এখন মায়াকে অবাধ্য হতে দেখে হৃদ তড়াক করে রেগে ওঠে। মায়াকে চলে যেতে দেখে মিরর দিয়ে হৃদ দাঁতে দাঁত পিষে মায়াকে রেগে বলল, হৃদ, ডোন্ট গো, স্টে হেয়ার। মায়া দাঁড়ালো না। হৃদকে এক প্রকার অমান্য করে জেদ দেখিয়ে বেরিয়ে গেল রুম হতে। মায়ের পিছন পিছন শশীও বেরিয়ে গেল। হৃদ মায়াকে বেরিয়ে যেতে দেখেই রাগে দাঁতে দাঁত পিষল। মেজাজ হারিয়ে তৎক্ষণাৎ ড্রেসিং টেবিলের সব কিছু ছুঁড়ে ফেললো ফ্লোরে। রাগে তীর তীর করে এগোলো ওয়াশরুমের দিকে। শালা বালের বিয়ে করেছে জীবন, সে জীবনটাই টানা টানা হয়ে গেছে। না বউ কথা শুনে, আর না বালের মেজাজ কখনো তার পক্ষে হয়। চুন থেকে পান খসতে বালের মেজাজ গরম হয়ে যায়। হৃদ ওয়াশরুমে ঢুকে সজোরে দরজা লাগাতেই তার শব্দ বাহির পর্যন্ত মায়া শশী কানে যায়। মায়া শশী দুজনই বুঝতে পারে হৃদ রেগে আছে। সেই একই রাগ ক্ষোভে মায়াও আছে। সেজন্য এই মুহূর্তে সে শশীর সাথে কথা বলতে চায় না বলেই জেদ্দি মায়া শশীকে এড়িয়ে নিজের রুমে চলে যেতে চাইলে বাধা দেয় শশী। মায়াকে পিছন রেখে থামিয়ে দিয়ে মুখোমুখি হয়ে বলল, ও তোমাকে কেন রেখেছিল মায়া? শশীর এই প্রশ্নটা করা এই মুহূর্তে কতটা ভুল হয়েছে সেটা একমাত্র মায়াই জানে। ভিতরকার তোলপাড় চলছে মায়ের মনে। মায়ের সকল রাগ ক্ষোভ গিয়ে পড়ল হৃদের ওপর। মায়ের মনে হচ্ছে হৃদ ডাবল টাইমিং করছে ওর সাথে। সে বউও রাখতে চাচ্ছে, আবার পরকীয়ার জন্য গার্লফ্রেন্ডও রাখতে চাইছে। নয়তো কেন হৃদের বউ থাকা সত্ত্বেও হৃদের আশেপাশে শশীকে ভিড়তে দিবে? কেন হৃদের সকল কাজ শশী করবে, যেখানে হৃদ জানে শশীর মনোভাব হৃদের প্রতি কী রাখে? শশীর মনের ফিলিংস সম্পর্কে জানার পরও শশীর সব কিছু স্বাভাবিকভাবে নেওয়াটা কি সে শশীকে প্রশ্রয় দিচ্ছে না নিজের প্রতি? অবশ্যই দিচ্ছে। আর এর জন্যই তো পরিবারের সবাই বলে দুজনের মধ্যে প্রেম কাহিনী চলছে বিগত 5 বছর ধরে। সব কিছু তো এমনই শুরু হয়নি। অবশ্য পরিবারের মানুষ হৃদ শশীর মধ্যে এমন কিছু পেয়েছে যার জন্য সবাই এসব সরাসরি বলতে সাহস পায়। যদি এসব মিথ্যা হতো তাহলে কখনো না কখনো হৃদকে এসবের জন্য প্রতিবাদ করতে দেখা যেত। কই, মায়া তো কখনো দেখেনি হৃদকে এসবের প্রতিবাদ করতে। মায়ের হৃদের জীবনে আসার আগে যা কিছু হয়েছিল সেই সব কিছু না হয় মায়া দেখার প্রয়োজন মনে করলেন। কিন্তু মায়ের হৃদের জীবনে উপস্থিত থাকার পরও কেন প্রেমিকার এত বাড়াবাড়ি তদারকি থাকবে হৃদের জীবনে? এটা কি আদৌ মায়া মেনে নিবে? অবশ্যই না। পরিবারের সবাই এমনি এমনি শশীর সঙ্গে হৃদের বিয়ের কথা বলছে না। এখানে অবশ্যই কারণ আছে বলেই বলছে। শশীর সঙ্গে হৃদের বিয়ের কথা পরিবারে চলছে আর সেটা হৃদ জানে না এমনটা তো নয়। বাতাসের গতিতে সকল খবর হৃদের কানে পৌঁছায়, তাহলে এই খবরটাও নিশ্চয়ই গিয়েছে। কই, এর জন্য তো হৃদ কোনো স্টেপ নেয় না, বরং চুপ থেকে বিষয়টা আরও বড় করছে। দিন দিন শশীকে প্রশ্রয় দিচ্ছে হৃদের জীবনে ইন্টারফেয়ার করার জন্য। মায়ের জীবনে সব কিছু মেনে নেবে, কিন্তু কখনো নারী সংক্রান্ত স্বামী পরকীয়া মেনে নিবে না। মায়া ভালোবাসার কাঙাল হতে পারে, তাই বলে চোখ বন্ধ করে কোনো নষ্টামি সহ্য করবে না সে। মায়ের নাক মুখ শক্ত রেখে নিশ্চুপ দাঁড়িয়ে থাকতে দেখে শশী পুনরায় একই প্রশ্ন মায়াকে শুধিয়ে বলে, কি হলো, কথা বলছো না কেন? কি জন্য ডেকেছিল তোমাকে? শশীর হৃদকে ও বলে সম্বোধন করাতে মায়ের ভিতরকার রাগ আরো বাড়ল। অবুঝের মতন শশীর কথাটা ঘুরিয়ে বলল, ও কে আপু? শশী সহজ সরল উত্তর করল, তখন আমি হৃদের কথা বলছি তোমাকে। মায়ের নাক মুখ শক্ত করে বলল, আপনার উনি জানে আমায় কেন ডেকেছিল আপু? এই বিষয়ে আমি কিছু জানি না। আমাকে বলেছিল ওনার সাথে দেখা করতে, সেজন্য গিয়েছিলাম। ও আচ্ছা, আমি আরো ভাবলাম। শশীর কথা মাঝে থামিয়ে মায়ের চোখ মুখ শক্ত করে বলল, আপনাদের কতদিনের সম্পর্ক আপু? মায়ের কথায় শশী মিষ্টি হেসে লাজুক ভঙ্গিতে বলল, দিন না, অনেক বছরের সম্পর্ক আমাদের। সামনে বিয়ে করতে যাচ্ছি আমরা, সেজন্য তো হৃদের দেওয়া এই লাল শাড়িটা পরেছি আজ। হৃদের বাঙালি শাড়ি খুব পছন্দ, এই শাড়িটা ওই আমাকে দিয়েছে। তুমি হয়তো যা। শশীর কথাগুলো আর শোনা হলো না মায়ের। তার আগেই মায়া জায়গা ত্যাগ করলো ক্ষোভে। বিষাক্ত কাটার ন্যায় বিচ্ছে মায়ের মনে শশীর কথাগুলো। শরীর মন দুটোই পড়ছে তপ্ত দহনে। মায়ের মনে হচ্ছে সে ভুল করেছে, ভীষণ বড় ভুল করেছে হৃদ খানকে নিজের স্বামী হিসেবে কবুল করে।
মায়া তো জানতো মেধা ফেতারা ভালো হয় না। এখানে মায়া জেনে বুঝে আগুনে ঝাঁপ দিয়েছে। মায়ের উচিত হয়নি হৃদের সঙ্গে নিজেকে জড়ানো। মায়া ভুল করেছে, ভীষণ বড় ভুল করেছে সে। নয়তো আজ পর্যন্ত মায়াকে তোর স্বামী পছন্দ করে একটা শাড়ি গিফট করলো না, বললো না তুমি আমার জন্য আজ এই শাড়িটা পরবে। অথচ প্রেমিকাকে নিজের পরিবারের সামনে সুন্দর দেখানোর জন্য নিজের পছন্দের শাড়ি কিনে দিল। সেই লাল শাড়ি পরা প্রেমিকার হাতে লেবু পানি পান করছে আবার। এসব কিছু তো মায়ের চোখের সামনেই হচ্ছে, তাহলে মায়া কেন অন্ধের মতো চোখ বন্ধ করে রাখবে? অসহ্যের ন্যায় মায়ের রুমে প্রবেশ করতে ঠাস করে দরজা বন্ধ করে দিল। শশী বোকার মতন মায়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে সেও চলে গেল নিচে। সবকিছু ঠিক হয়েও যেন সবকিছু আবারও এলোমেলো হলো দুজনের মধ্যেকার সম্পর্কে। সেই রেষারেষি থেকে সারাটা দিন গেল, মায়ের হৃদের সামনে যায়নি, কথা বলেনি, এমনকি খাওয়া দাওয়া পর্যন্ত করেনি। সারাক্ষণ বড় বোন মুক্তার জুয়ের পাশেই বসে রইল কক্ষে। কিন্তু ছেলেরা সবাই ব্যস্ত হয়ে পড়ল মেহমানদারিতে। মেজবানের খাওয়া দাওয়া চলল সন্ধ্যা নাগাদ। এর মাঝে আরিফ আসেনি খানবাড়িতে। যদিও মুক্তাকে কথা দিয়েছিল সে খানবাড়িতে আসবে দুপুরে দাওয়াতে, কিন্তু আরিফকে আসতে না দেখে বুঝতে পারলো সে কাল মুক্তাকে মিথ্যা বলেছিল। খানবাড়ির ছোট বড় ছেলে পেলে কর্মচারী পর্যন্ত সবার খাওয়া দাওয়া শেষ হলেও মায়া তার কিছুই মুখে দিল না। অথচ মায়ের জন্য রাদিফ নিজে দুবার খাবার নিয়ে এসেছিল ব্যস্ততার মাঝে। বলা যায় খাবারগুলো হৃদ পাঠিয়েছিল মায়ের জন্য, কিন্তু মায়ের শরীর খারাপের বাহানায় প্রতিবার হৃদের দেওয়া খাবারগুলো ফিরিয়ে দিলে তার খবর হৃদের কান অবধি পৌঁছায়। ব্যস্ততা মাঝে হৃদ সবার সামনে উঠে আসতে পারছে না বলে রাগে দাঁতে দাঁত পিষে সারাটা দিন পার করলেও রাত 8টার দিকে সকল ব্যস্ততা ঠেলে হৃদ রাদিফকে দিয়ে মায়াকে খবর পাঠালো হৃদের রুমে আসতে। পরপর দুবার মায়াকে সংবাদ পাঠালেও মায়ের হৃদের সঙ্গে দেখা করতে গেল না কক্ষে। হৃদের ক্ষোভ তখন প্রকাশ্যে। চোখ মুখ শক্ত করে দুহাতে মুঠোয় চাপলো রাগ। রাদিফ তখন মায়ের পক্ষ নিয়ে অনুনয় করে হৃদকে বলল, ভাই ভাবি আসলেই অনেক অসুস্থ, আমি দেখেছি ভাবিকে রুমে শুয়ে থাকতে। হৃদ রাগের তোপে রাদিফে কিছু না বলে কক্ষ হতে বের হয়ে যায় তখন। কোথায় গেছে কারো জানে না। আসিফকেও সঙ্গে নেয়নি। শোনা গেল সারাদিন নাকি হৃদও না খাওয়া ছিল, কিছু খায়নি। সেটা নিয়ে কত চিন্তিত শশী। মায়ের হৃদের চলে যাওয়ার কথাটা শুনলেও চুপ থাকলো, কিন্তু যখন শুনলো হৃদও কিছু খায়নি তখন ভিতর খারাপ লাগতে শুরু করলো অপরাধ বোধে। হৃদ না খেয়ে থাকলে সুগার ফল হয় তার। মায়া হয়তো উচিত হয়নি হৃদের সঙ্গে রেগে খাবারগুলো এভাবে ফিরিয়ে দেয়, কিন্তু তার পর মুহূর্তে শশীকে হৃদের জন্য বিচলিত হতে দেখে মায়ের ভিতরে হৃদকে নিয়ে হওয়া অনুশোচনাগুলো মুহূর্তে পরিবর্তিত হয়ে রাগ জমালো। হৃদের চিন্তা করতে তার সুন্দরী প্রেমিকা তো আছেই, তাহলে মায়া কেন অযথা চিন্তা করতে যাবে তার? মায়া শশীর সামনে বসে না থেকে আস্তে করে উঠে গেল। এসব নাটক দেখতে মায়ের ভালো লাগছে না। নিচ থেকে উপরে উঠতে মায়া আশেপাশে তাকালো। আপাতত কেউ নেই চারপাশে, কারণ খানবাড়ির সকল কাজিনরা মিলে বাড়ির ছাদে আড্ডা দিচ্ছে সন্ধ্যা থেকে। যদিও মায়াকে বেশ কয়েকবার রাদিফ ও সেজুতি মিলে বলেছিল ওদের সাথে সেখানে আড্ডা দিতে, কিন্তু মায়া যায়নি। জেদ ধরে নিচে মুক্তার পাশে বসেছিল, কিন্তু এখন মনে হচ্ছে মায়া আরও কিছুক্ষণ নিচে বসে থাকলে নিজেকে কন্ট্রোল করতে পারবে না, হয়তো রাগের তোপে কান্না করে বসবে সবার সামনে। তখন বিষয়টা খুবই বাজে দেখাবে। বলতে গেলে মায়া নিজের ইমোশন লুকাতে নিচ থেকে ছাদে চলে এসেছে। তাছাড়া জুইও বেশ ঘন্টাখানিক হলো ছাদে সবার সাথে আড্ডা দিচ্ছে। মায়া ছাদে পা রাখতে সে ভীষণ চমকালো। চারপাশে মরিচবাতি আর বেশ জমকালো সাজ দেখে মুগ্ধ হলো। এই মুহূর্তে খানবাড়িতে থাকা আত্মীয় স্বজনদের বাচ্চা কাচ্চা থেকে শুরু করে ছোট বড় সবাই ছাদের জায়গায় দাঁড়িয়ে বসে আড্ডা দিচ্ছে। এমনকি এখানে খানবাড়ির ছেলেরাও উপস্থিত। মায়া গিয়ে জুয়ের পাশে আসন নিয়ে বসলো বিছানো পাটিতে। সবার একত্রে অনেকটা সময় পার হলো আড্ডায়। রাত তখন 11টার দিকে। আকাশের বিদ্যুৎ চমকাচ্ছে। বৃষ্টি হবে ভাব। ছোট বাচ্চা কাচ্চারা অনেক আগেই দৌড়ে নিচে নেমে গেছে, বাকি সেজুতিরা বসে আছে এক কোণে। ছাদের অন্য পাশে ছেলেরাও হইচই করছে। তখনই কোথা থেকে রাদিফ দৌড়ে আসলো ছাদে। মায়েদের ঠেঙে এগিয়ে গেল ছাদে অন্য পাশে ছেলেদের উদ্দেশ্যে। সবাইকে নিচে নেমে যেতে বললে একে একে সকল ছেলেরা নিচে নেমে গেল মুহূর্তে। বাকি রইল সেজুতির দলের মেয়েরা, যেখানে মায়া জুইকে নিয়ে আরও বেশ কিছু মেয়েরা বসে আড্ডা দিচ্ছিল একত্রে। রাদিফ এগিয়ে এসে সেজুতিকে বলল, সেজু, তোদের জন্য আমি আইসক্রিম চিপস এনেছিলাম, যা তো সেগুলো নিয়ে আয় ছাদে, সবাই একত্রে বসে খাবো। আচ্ছা ভাই। রাদিফের কথায় সেজুতি মুহূর্তে লাফিয়ে উঠে দাঁড়ালো নিচে যেতে। তখনই রাদিফ সেজুতিকে আবারও থামিয়ে দিল।
আরে তুই একা এতগুলো আনতে পারবি না সেজু, তুই বরং তোর সাথে সবগুলো সহপাঠীদের নিয়ে যা, তাহলে আনতে সুবিধা হবে। রাদিফের কথায় সেজুতির সাথে থাকা বাকি মেয়েগুলো একত্রে উঠে দাঁড়ালো সাহায্য করবে বলে। সবাই ছাদের দরজার দিকে যেতে যেতে জুইও সবার পিছন পিছন উঠে দাঁড়াতে বলল, তাহলে আমিও যাই সেজুতি আপুদের সাথে। অবশ্যই বিয়াইন, আপনি গেলে আমিও আপনার সাথে যাব, আমার আবার আপনাকে ছাড়া একা ভালো লাগে না, চলেন নিচে যাই। রাদিফের মজার ছলে কথাগুলো বলেই উঠে দাঁড়ালো। জুই ইতস্তত বোধ করে রাদিফকে কিছু না বলে সেজুতিদের পিছন পিছন হাঁটল। পুরো ছাদ খালি করে সবাইকে চলে যেতে দেখে মা খানিকটা ভয়ভীত হলো। মাকে রাদিফের সঙ্গে দাঁড়িয়ে যেতে দেখে রাদিফ মাকে থামিয়ে বলল, ভাবি আপনাকে উঠতে হবে না, আপনি এখানেই বসুন, আমাদের জন্য 5 মিনিট অপেক্ষা করুন, আমরা 10 মিনিটের মধ্যে আসছি, কেমন? মায়া ভয়ভীত মুখে জায়গায় বসে রইল। দেখতে দেখতে সবাই চলে গেল পুরো ছাদ খালি করে। মায়া অন্ধকারের মধ্যে আশেপাশে তাকিয়ে ভয় পেল। বৃষ্টি হওয়ার পূর্বে বাতাসের তো বাড়তে দেখে মায়া উঠে দাঁড়ালো। বসে থাকা পাটিটা উঠিয়ে একপাশে রাখলো। বৃষ্টি হতে পারে যে কোনো সময়, মায়া চলে যাবে কিনা বুঝতে পারছে না। যদিও সবাই বাদে আসে, তাহলে বেশিক্ষণ বসতে পারবে না, যে কোনো সময় বৃষ্টি হবে বলে। মা চারপাশে ঠান্ডা বাতাস অনুভব করে শাড়ির আঁচলটা টেনে গায়ে চড়ালো। সবাই বলেছিল মায়াকে শাড়িটা চেঞ্জ করতে, কিন্তু কেন জানি মায়া করতে পারলো না। হয়তো এখন নিচে নেমে চেঞ্জ করে নেবে। দীর্ঘশ্বাসে মায়া গিয়ে দাঁড়ালো রেলিং ধরে। শরীর ঝুঁকে নিচে তাকাতেই দেখলো খানবাড়ি পাহারাদার, বেশ কিছু বডিগার্ড আর কর্মচারীদের যাতায়াত ছাড়া তেমন কাউকে চোখে পড়ল না। হয়তো বৃষ্টি হবে বলে সবাই বাড়ির ভিতরে অবস্থান করছে। মায়া মনে মনে হৃদের খোঁজ করলো, আচ্ছা লোকটা কি বাসায় ফিরেছে, নাকি এই বৃষ্টির মধ্যে বাইরে ঘুরছে কোথাও? মায়ের ছাদের রেলিং ধরে ঝুঁকে থাকার মধ্যেই হঠাৎ ঠাস করে ছাদের দরজার শব্দ হতেই মায়া ভয়ে ধরফড়িয়ে উঠে পিছন তাকাতেই দেখলো হৃদ শক্ত হাতে ছাদের দরজার খিল লাগাচ্ছে। হঠাৎ করে হৃদকে এই অসময়ে ছাদে দেখে মায়ের মনে ভয় হলো। সারাদিন হৃদকে অনেক অমান্য করেছে মায়া, এখন নিশ্চয়ই মায়াকে একা পেয়ে এর শোধ তুলবে লোকটা। আশেপাশে কেউ নেই যে মায়াকে বাঁচাবে হৃদের হাত থেকে। আচ্ছা, রাদীপ ভাই প্ল্যানিং করে সবাইকে নিচে পাঠালো না তো মায়াকে একা ছাদে রেখে, যাতে ওনার ভাই এসে মায়াকে একা পায়? অবশ্যই এটা হতে পারে। মায়া হঠাৎ মনে মনে রাদীপের প্রতি রাগ হলো। সেই রাগ দেখিয়ে হৃদকে এড়িয়ে চলে যেতে চেয়ে সাহস দেখালো। হৃদের উপস্থিত অবজ্ঞা করে মায়া হৃদকে পাশ কাটিয়ে দরজার কাছে যেতে চাইলে মুহূর্তে হৃদ চেতে উঠে শক্ত হাতে থাবা পড়ে মায়ের মুখে। মায়া ছটফটিয়ে উঠে তৎক্ষণাৎ দু হাতে হৃদের হাত থেকে মুখ ছাড়াতে চেষ্টা করলে হৃদ আরও ক্ষেপে যায়। রাগে রিরি করে বলে, ইগনোর করছিস কেন? কি সমস্যা? চোখে পড়ে না আমার? ডাকলে আসিস না কেন? শরীরে তেজ বাড়ছে? হ্যাঁ? হৃদের শক্ত হাতের থাবায় মায়ের দাঁতের মাড়ি ভেঙে যাওয়ার উপক্রম হলো। ঠোঁট উঁচিয়ে উপরে উঠে আসলো গোল হয়ে। কোনো রকমে মায়া বলল, আমি কেন আসবো? আপনার শশী আছে না, তাকে গিয়ে ডাকেন। আমার কাছে কি? ছাড়ুন, আমাকে ব্যথা পাচ্ছে। মায়ের কথায় হৃদের হাতটা আরও শক্ত হয়ে আসলো মায়ের গায়ে। হৃদ মায়ের মুখের ওপর ঝুঁকে বলল, একদম তেজ দেখাবি না আমাকে, তাহলে হাড় ভেঙে হাতে ধরাই দিব। তুই আমার বউ হোস নাকি শশী? আমি শশীকে কেন ডাকবো বল? মায়ের সেইভাবেই হৃদের হাতটা ছাড়াতে চেয়ে বলল, তাহলে শশী আপু কেন আপনার উপর এত অধিকার দেখায়? কিসের সম্পর্ক আপনার আর শশী আপুর মধ্যে? পরিবারের সবাই বলে আপনাদের বিয়ে ঠিক, 5 বছরের সম্পর্ক আপনাদের মাঝে, সামনে নাকি বিয়ে হবে। শশী আপু আপনার জন্য লেবু পানি কেন সবসময় এনে দেয়, আর সেটা আপনি কেন সাদরে গ্রহণ করে পান করেন? শশী আপু না হয় জানে না আপনি বিবাহিত পুরুষ, সেটা কিন্তু আপনি তো জানেন আপনি বিবাহিত, আপনার বউ আছে। তাহলে আপনি কেন শশী আপুকে অ্যালাউ করছেন আপনার উপর অধিকার খাটানোর জন্য? আর আমি বউ হয়ে কেন সেটা মেনে নিব বলেন? আমি মানব না কোনো কিছু। আপনি প্রেমিকার রাখতে পারবেন, আর আমি একটু কথা অমান্য করলেই সমস্যা হয়ে যায় আপনার। আমি মানব না কোনো কিছু। হয় শশী আপু আপনার লাইফে থাকবে, নয়তো আমি। তারপরও এসব কিছু আমি মেনে নিব না। সারাদিনের মায়ের রেগে থাকার কারণটা হৃদ আগেই বুঝতে পেরেছিল, কিন্তু মায়া হৃদকে সুযোগই দিচ্ছিল না কিছু বলার। আর ব্যস্ততার জন্য হৃদেরও সময় হয়ে ওঠেনি। এখন রাদীপকে দিয়ে সবাইকে নিচে পাঠিয়ে বউকে একা পেতে হলো।
হৃদের হাতটা মায়ার গালে নরম হয়ে আসতেই মায়া নিজেকে হৃদ থেকে ছাড়িয়ে নিচে যেতে চাইলে হৃদ বলে, শশী মেন্টাল পেশেন্ট বউ, ওর সাথে রাফ বিহেভ করা নিষেধ। হৃদের কথা মায়া মুহূর্তে চুপ করে যায়। শশীকে দেখলে কেউ বলবে না সে মেন্টাল পেশেন্ট, কিন্তু শশী মেন্টাল পেশেন্ট হলেও হৃদ তো আর মেন্টাল পেশেন্ট নয়। সে যদি এখন শশীকে শশীর কাজে বাধা না দেয়, তাহলে ভবিষ্যতে যদি শশী নিজের অসুস্থতার দোহাই দিয়ে হৃদকে বিয়ে করতে চায়, তাহলে কি হৃদ বিয়ে করে নেবে? অসুস্থতার দোহাই দিয়ে তো মানুষ অনেক কিছু করায়, তাহলে হৃদ কেন এই বিষয়টাতে শশীকে বাধা না দিয়ে বরং প্রশ্রয় দিচ্ছে? মা হৃদের কথায় রেগে গিয়ে হৃদকে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে চলে যেতে চেয়ে বলে, তাহলে যান আপনার পাগল প্রেমিকার কাছে, সে ভালো আদর যত্ন করতে পারবে আপনার, আমার কাছে কি, যান তো আপনি। হৃদ রেগে চিবিয়ে বলল, হৃদ এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হচ্ছে। হলে হোক, তারপরও আমি মানব না কোনো কিছু। শশী আপু কেন বারবার বলে সে আপনার প্রেমিকা হয়, সেটা আগে আমাকে বুঝান। হৃদ পুনরায় মায়ের বাহু চেপে মায়াকে কাছে টেনে বলল, আরে বাবা কি জ্বালা, বলছি না শশী আমার কিছু হয় না, তুমি আমার বউ, শশী নয়। মায়ের হৃদের সঙ্গে মোচড়ামুচড়ি করে জেদি গলা বল, 100 বার বউ বললো আমি আজ মানব না, যান। হৃদ রাগে আগের ন্যায় মায়ের গাল চেপে নিজের মুখোমুখি করে বলল, যা, তোর মানতে হবে না, তুই তেরামেই কর, আমার যা করার আমি তাই করব, আয়। হৃদ মায়ের বাহু টেনে নিজের সাথে নিয়ে যেতে চাইলে জেদ্দি মায়া নিজেকে ছাড়াতে চেয়ে মোচড়ামুচড়ি করে বলল, যাব না আমি, ছাড়েন। আপনি শশী আপুকে শাড়ি কিনে দিয়েছেন না, যান আপনার সুন্দরী প্রেমিকার কাছে, সে আপনাকে মজার মজার শরবত বানিয়ে খাওয়াবে, আমার কাছে কি, ছাড়েন আমাকে। বলতে বলতে মায়া হৃদের হাতে কামড়ে ধরে নিজেকে ছাড়ানোর জন্য মায়ার দোপাটি দাঁতের মাড়িতে পিষে হৃদের হাতের চামড়া বটে যেতেই হৃদ ঝটকা মেরে নিজের হাত ছাড়ালো মায়ের থেকে। উফ, বল কামড়াচ্ছিস কেন, কিসের শাড়ি কিনে দিয়েছি, কাকে? আপনি শশী আপুকে লাল শাড়ি কিনে দেননি, সাধু সাজেন? বল আমি কাউকে কিছু দেয়নি। উফ, হৃদ দাঁতে দাঁত চেপে চেঁচালো। ততক্ষণে মায়া হৃদকে বলার সুযোগ না দিয়ে পুনরায় হৃদের হাত টেনে একই জায়গায় কামড় বসালো। পরপরই একই জায়গায় আঘাত পাওয়াতে হৃদ অসহ্যের ন্যায় মায়ের মাথা চেপে নিজের হাত ছাড়াতে চাইলে মায়া আবারও হৃদের হাত টেনে একই জায়গায় কামড় বসালো। এতে হৃদ অসহ্যের ন্যায় চেঁচালো মায়াকে, উফ হৃদ। মায়া পরপর কামড়ে হৃদ সত্যি সত্যি ব্যথা পেল। চোখ মুখ লাল হয়ে উঠল ব্যথার দরুন, মস্তিষ্ক দপদপ করছে রাগে। কখন না জানি রাগের তোপে মায়াকে আঘাত করে বসে সে, কিন্তু জেতি মায়া তখনও হৃদের হাত কামড়িয়ে দাঁড়িয়ে। হৃদ দাঁতে দাঁত চেপে প্রথমে মায়ের মাথা ধরে আবারও নিজেকে ছাড়াতে চাইলে তাতেও ব্যর্থ হয়। এতে মায়ের দাঁত আরও জোরালোভাবে চেপে গেল হৃদের হাতে। দাঁতে দাঁত চেপে অসহ্য ব্যথা সহ্য করতে চাইল হৃদ। মায়ের থেকে নিজেকে ছাড়াতে চেয়ে হৃদও একই কাজ করলো মায়ের সাথে। সুযোগ পেয়ে সেও মায়ের খালি কাঁধে ঝুঁকে পড়ল মুহূর্তে। শক্তপোক্ত পুরুষালী দাঁত নরম চামড়ায় বসে যেতে চমকে ওঠার মতন তৎক্ষণাৎ মায়ের হৃদের হাত ছেড়ে পিছিয়ে গেল ব্যথিত জায়গায় হাত খুঁজতে খুঁজতে। মূলত মায়ের হৃদের হাত ছেড়ে দিতে হৃদও মায়াকে ছেড়ে দেয় সেখানে। ততক্ষণে হৃদ সবেমাত্র সোজা হয়ে দাঁড়াতে চাইল, কিন্তু তার আগেই মায়া হামলে পড়ল আবারও হৃদের উপর। দুহাতে হৃদের বুকে নখ দাবিয়ে আঁচল কাটতে চাইলে হৃদ শক্ত হাতে দুহাত বাঁধল মায়ের পিছনে। অপর হাতে মায়ের গাল চেপে নিজের সাথে আটকে রাগে তীর মেরেছে বলল, কি সমস্যা তোর, কামড়াকামড়ি করছিস কেন, ব্যথা পাচ্ছি না, বেয়াদব হচ্ছিস? মায়া জোরাজুরি করে জেদ্দি গলায় বলে, হ্যাঁ হয়েছে বেয়াদব, দরকার হলে আরও হব, কি করবেন আপনি? আপনার তো আমার সাথে কিছু করা লাগে না, সব করতে পারেন শশী আপুর সাথে, এর জন্য আমাকে দূরে দূরে রাখেন, রাগারাগি করেন, ফোন দেন না, খোঁজ নেন না, একটু ভালোবাসেন না, নিজের সাথে রাখতে চান না।